বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিব চাচ্চু, তাকে রাকিব চাচ্চুর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের কঠিন জবাব দিয়েছে আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দিয়ে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির। শিবির এতটাই কঠিন জবাব দিয়েছে এবং ছাত্রদল সভাপতি রাকিবকে এতটাই কঠিন বার্তা দিয়েছে, শিবির সাধারণত এত কঠিন কথা বলে না, সর্বোচ্চ কঠিন শব্দ চয়ন করেছে। এই রাকিবের খবর আছে, এই রাকিবকে বিএনপি ধরবে যে তুই ছাত্রদলকে ডুবিয়েছ, মাথা মোড়া, তোর ব্রেন নাই, কিভাবে কি কথা বলতে হয় জানো না। যেমন এই যে এক প্যাট মোটা এবং মাথা মোটা দুদুকে বিএনপি ধরে এখন ঠান্ডা করে দিয়েছে। আর দুদুর পোস্ট তো দুধ ভাত, ভালো কোনো পোস্ট নাই, ছাত্রদলের সাবেক সভাপতি। এই রাকিবেরও পদপদবি যাবে এবং অলরেডি কথা উঠছে আবু আফসান ইয়াহিয়া নামের একজন সহসভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা, হত্যা মামলা আসামি, তাকে ভারপ্রাপ্ত সভাপতি বানানো বা পরবর্তী সভাপতি বানানো বিষয়ে আলোচনা হচ্ছে। আর রাকিবকে বাদ দিয়ে দেওয়া হবে, কারণ এই মাঝে মাঝে মাথা মোটা কথা বলে, দলিলবিহীন কথা বলে বরং বিএনপিকে এই বেকায়দায় ফেলায় এই রাকিব। শিবির হাতে আঠা মেখে ধরেছে। অনেকে পরামর্শ দিচ্ছে শিবিরকে, বা আমরাও বলছি যে শিবিরের উচিত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা। এবং সেটা না করলে শিবির পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্টের মাধ্যমে রাকিবকে কঠিন জবাব দিয়েছে, বার্তা দিয়েছে। রাকিবের লজ্জা থাকলে এই ধরনের বক্তব্য দিবে না, শিবিরের বার্তা সোজা হয়ে যাবেন। শিবিরের এই জবাবের কোনো পাল্টা জবাব আছে রাকিবের কাছে নেই। ছাত্র শিবিরকে জড়িয়ে ছাত্রদল সভাপতির মিথ্যা ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ। নিকট অতীতে আমি দেখিনি শিবিরের কোনো বিবৃতিতে ধৃষ্টতাপূর্ণ এই শব্দটা ব্যবহার করা এবং সরাসরি মিথ্যা। একটা হচ্ছে ভদ্র শব্দ, হচ্ছে অসত্য, যে আপনি অসত্য কথা বলেছেন, কিন্তু আপনি মিথ্যা কথা বলেছেন, এটা হচ্ছে কঠোর ভাষা। যেমন কেউ যদি আপনার সম্পর্কে মিথ্যা কথা বলে আর আপনি যদি ভদ্র ভাষায় প্রতিবাদ জানাতে চান তাহলে বলবেন যে আপনি অসত্য বলেছেন। আর যদি আপনি ধোলাই দিতে চান তাহলে বলবেন আপনি মিথ্যা কথা বলেছেন। এটা বুলেটের মতো শক্তিশালী এই মিথ্যাবাদী বলা কাউকে। তো ছাত্রদলের এই রাকিব চাচ্চুকে, যাত্রাবাড়ি সেক্টর কমান্ডারকে শিবির মিথ্যুক বলেছে এবং ধৃষ্টতাপূর্ণ, মানে আপনি বেয়াদব, বেয়াদবের ঘরের বেয়াদব, পাড়ার ঘরের পাড়া। এটা একটা অর্থ হচ্ছে এটা। গত ৮ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তাদের এক বৈঠকে ছাত্র শিবিরকে নিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এই যে কথা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এটা খুব কঠোর শব্দ। তাহলে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলে ছাত্রদল সভাপতি, শিষ্টাচার বহির্ভূত কথা যে বলে সে কি, সে বেয়াদব এবং রাকিব একটা বেয়াদব। এটা হচ্ছে শিবিরের এই বার্তার বা শিবিরের জবাবের একটা অর্থ। শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের একটি বক্তব্যের ভিডিও গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আমাদের দৃষ্টিগোচর হয়। উক্ত বক্তব্যে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে একের পর এক অযাচিত, ভিত্তিহীন এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন। এটা বললাম না, এটা তারেক রহমান নিজেই ধোলাই দিবেন যে তোর কি মাথা খারাপ, তুই বুঝোস না কিছু, এগুলো কি বলস তুই। বিরোধিতা করার তো একটা সিস্টেম আছে, গঠনমূলক বিরোধিতা করা যায়, সমালোচনা করা যায়, কিন্তু আওয়ামী স্টাইলে একেবারে সাপ্রি থার্ড ক্লাস বস্তির পোলাপানের মতো কথা বলে। রাজনীতিতে সমালোচনা করা যায়, ক্রিটিক করা যায়, ক্রিটিক করা এটা একটা আর্ট, কিন্তু সাপ্রিপনা করছে এই সাপ্রিদের দল, এই বস্তির পোলাপানের দল, এই থার্ড ক্লাস, এই অর্ধশিক্ষিত, ফেল করা, পাশ করতে না পারা যাত্রাবাড়ি সেক্টর কমান্ডাররা। উক্ত বক্তব্য উদ্দেশ্য করে একের পর অযাচিত, ভিত্তিহীন, উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন। তার বক্তব্যের শব্দ চয়ন, উপস্থাপনা ভঙ্গিমায় বিগত ফ্যাসিস্টদের অধ্যত দমন নীতির প্রতিধ্বনি প্রত্যক্ষ করছে। এই যে অধ্যত দমন নীতির প্রতিধ্বনি, এটাও খুবই কঠিন শব্দ চয়ন শিবিরের পক্ষ থেকে। শিবির কতটা ভদ্র ভাষায় কঠিন বার্তা দিতে পারে দেখেছেন। শিবির কাছ থেকে শেখো যে কঠিন বার্তাও দেওয়া যায়, তোমাদের মতো সাপ্রিপনা শব্দ ব্যবহার করে কঠিন কথা বলতে হয় না। এই যে ছাত্রদল সভাপতির সমালোচনা করে শিবিরের স্টেটমেন্ট দিয়েছে, ছাত্রদল সভাপতি কি শিবির কি ছাত্রদলের মতো সাপ্রিপনা শব্দ ব্যবহার করেছে? করেনি। এর মানে ভদ্র ভাষায় কঠিন সমালোচনা করা যায়, একদম ধোলাই দেওয়া যায়, এটা শিখতে হবে। আমরা এই দায়িত্ব জ্ঞানহীন, অসংলগ্ন, মিথ্যাচারে পরিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। শিবিরের শব্দগুলো কতটা স্মার্ট, কতটা কঠোর, এক একটা বুলেট, কিন্তু ভদ্র, শিষ্টাচার সম্পন্ন। কি অধ্যত দমননীতি, দায়িত্ব জ্ঞানহীন, অসংলগ্ন। অসংলগ্ন কথা যে বলে তাকে বলে পাগল। তাহলে শিবিরের এই স্টেটমেন্ট যদি ছাত্রদলের ভাষায় আমি কনভার্ট করি তাহলে একটা অর্থ দাঁড়ায় যে পাগল ছাগল। রাকিব হচ্ছে পাগল ছাগল, মাথা খারাপ, গরু, এভাবে সাপ্রিপনায় কনভার্ট করলে দাঁড়ায়, কিন্তু শিবির ওগুলো বলে না। তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। নেতৃবৃন্দ আরো বলেন, অতীতের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের অনুকরণ করে শিক্ষার্থী
নির্যাতন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা এবং অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট করেছে। তাহলে ছাত্রদল সন্ত্রাসী করছে ছাত্রলীগের মতো, এটা শিবিরের স্পষ্ট বক্তব্য। ছাত্র বান্ধব রাজনীতির পরিবর্তে ছাত্রদল চাঁদাবাজি, মানে শিবির চাঁদাবাজি শব্দটা ব্যবহার করেছে। শিবির প্রমিত বাংলা ব্যবহার করে, আমরা একটু বোধগম্য ইন্টেলিজিবল ভাষায়, জেনারেলি ইন্টেলিজিবল ভাষায় এটাকে কনভার্ট করে বিশ্লেষণ করার চেষ্টা করি। সহিংসতা ও ধর্ষণ সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডে এরা ধর্ষক, শিবির লিখেছে। এবং শিবির অনেক প্রমাণ দিয়েছে আগের বিবৃতিতে, কোথায় কোথায় কে ধর্ষণ করতে যে বহিষ্কার হয়েছে, কে ধরা পড়েছে, কাকে পুলিশ ধরেছে, কাকে ওরা নিজেরাই বহিষ্কার করেছে। নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। নিজেদের ব্যর্থতা ও অপকর্ম আড়াল করতেই বিগত ফ্যাসিস্টদের সুরে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছে। বিশেষ করে 2002 সালের 8 জুন ছাত্রদলের গুলিতে বুয়েটের 99তম ব্যাচের মেধাবী ছাত্রী সাকিবুন নাহার শানি হত্যার বিষয়টি গতকাল সচেতন ছাত্র সমাজ আলোচনায় আনে। তখনই ছাত্রদল ফেসিবাদী বয়ান হাজির করে ইস্যুটি আড়াল করার চেষ্টা চালাচ্ছে। মানে ছাত্রদলের হত্যা, ধর্ষণ এগুলো ধামাচাপা দিতে শিবিরের বিরুদ্ধে বলছে, আর শিবির তো চালাক ধরিয়ে দিচ্ছে। আমরা বিশ্বাস করি রাজনীতি সচেতন নাগরিক তাদের এই অপচেষ্টা বিভ্রান্ত হবে না। অলরেডি ধোলাই খাচ্ছে, যা জনগণ গালাগালি করছে, ট্রোল করছে এই রাকিব ছাত্রদের। নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র শিবির ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়, শিক্ষা বান্ধব ক্যাম্পাস পরিবেশ তৈরি ও জাতীয় সংকট নিরসনে দায়িত্বশীল ভূমিকা পালন করে ছাত্র জনতার আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। ধারাবাহিক গঠনমূলক কার্যক্রমের অংশ হিসেবে ছাত্র শিবির শিক্ষার্থী, সুবিধা বঞ্চিত মানুষ, শহীদ পরিবার এবং আহত ও গাজী ভাইদের সাথে নিয়ে দেশব্যাপী ঈদ উল আজহা উদযাপন করছে। আর ছাত্রদল কিভাবে উদযাপন করছে? শিবির কোরবানি দিয়েছে, আর সেই কোরবানির চামড়া বিক্রি করেছে মনে হয় ছাত্রদল। এটা হচ্ছে পার্থক্য। এটা এক্স্যাক্টলি চামড়া বিক্রি করেছে আমার কাছে তথ্য নেই, কিন্তু পার্থক্যটা বোঝানোর জন্য এটা একটা সুন্দর এক্সাম্পল। শিবির কোরবানি দেয় আর এই কোরবানির চামড়া নিয়ে ওরা কামড়াকামড়ি করে, যে চামড়া আমি বিক্রি করবো, নাহলে আমি বিক্রি করবো, এগুলো নিয়ে। যা ছাত্র সমাজের নিকট রাজনীতি সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে অতীতের ধারাবাহিকতায় কালচারাল ফেসিস্টদের ফাঁদে পা দিয়েছে ছাত্রদল। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট শিবিরের। আবারও ছাত্র শিবিরকে ষড়যন্ত্রে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। পতিত ফ্যাসিস্ট যেমন তাদের ব্যর্থতা অপকর্ম ঢাকতে ছাত্র শিবির অন্যান্য বিরোধী সংগঠনের উপর দায় চাপাতো ও পরচর্চায় লিপ্ত হতো, ছাত্রদল একই পদঙ্ক অনুসরণ করছে। নেতৃবৃন্দ ছাত্রদল সভাপতির প্রদত্ত মিথ্যা বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার এবং স্বার্থ বিরোধী প্রতিহিংসামূলক অপরাজনীতি পরিহার করে গঠনমূলক সুস্থ রাজনীতি ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় ছাত্রদল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো জনবিচ্ছিন্ন রাজনৈতিক অচল অবস্থায় পরিণতি ভোগ করতে হবে। কঠিন বার্তা শিবিরের, ছাত্রলীগের মতো পরিণতি হবে। আওয়ামী লীগের আসল ভরসা এবার ডক্টর ইউনূসের মাধ্যমে ম্যানেজ হয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্ন দেখা গিয়েছে। ভিতরে ভিতরে তলে তলে অনেক কিছুই ঘটছে, যেটা আমরা জানতে পারছি আর পরে। আসলে আওয়ামী লীগের আসল ভরসা কি ভারত? আওয়ামী লীগের ভরসা কিন্তু জনগণ নয়। আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর এখন ভরসা করে না। যেমন কট্টর আওয়ামী লীগ কিছু এখনো আছে, তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই মিলে আওয়ামী লীগকে আবার বাঁচাবে, এ কথা তারা বিশ্বাস করে না, যে না, আওয়ামী লীগকে আওয়ামী লীগের লোকজন বাঁচাতে পারবে না, এটাই তাদের বিশ্বাস। শেখ হাসিনা আবার তাদেরকে একটা সুন্দর সময় দিবেন, এটা আওয়ামী লীগের লোকজন বিশ্বাসই করে না। শেখ হাসিনাও বিশ্বাস করে না যে তিনি পারবেন বা তার অন্য কোনো নেতাকর্মী পারবে। তাহলে আওয়ামী লীগের একমাত্র ভরসা ভারত, মোদী, তাদের আব্বা, জয়ের আব্বা কিন্তু মোদী। যে তারা যদি আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেয়, এটা অনেক পরের বিষয়। একটু ভালো সময়ে রাজনীতি করতে পারবে, দেশে থাকতে পারবে, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে, ব্যবসা বাণিজ্য করবে, আওয়ামী লীগ পরিচয়ের কারণে আলাদা কোনো হয়রানির মুখোমুখি হতে হবে না, মানে এরকম একটা সুন্দর পরিবেশ করে দিবে। এই ভরসা শুধুমাত্র ভারতের উপর। আপনি জিজ্ঞেস করেন এমনি যারা আপনাকে সত্যি কথা বলবে, মিডিয়ার সামনে সাক্ষাৎকার উপর ফেসবুক লেখে, এটা আলাদা কথা। কিন্তু আপনি স্ত্রী হিসেবে বা আত্মীয় হিসেবে, আত্মীয় হিসেবে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকে জিজ্ঞেস করেন, প্রত্যেক কর্মীকে জিজ্ঞেস করেন, তারা প্রত্যেকেই মনে করে যে এই আওয়ামী লীগকে কেউ আর ফিরিয়ে দিতে পারবে না, শুধুমাত্র ভারত ছাড়া। অতএব আওয়ামী লীগের আসল ভরসা, একমাত্র ভরসা, শেষ ভরসা ভারত। এখন সেই ভারত যদি ডক্টর ইউনূসের মাধ্যমে ম্যানেজ হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের কোনো ভরসাই থাকলো না। আত্মহত্যা অলরেডি এখনো আত্মহত্যা করছে তারা। কলকাতায় 2 জনকে ধরে, দেখেন না, আবার ছেড়ে দেয়। এখন সামনে যদি তাদেরকে দেশ ছাড়ার, যেহেতু তারা অবৈধভাবে আছে, বেসিক্যালি ভারত ওইভাবে দীর্ঘদিন থাকা যায় না, দেশ ছাড়ার কথা বলে, তখন দেশে আসবে আর জনগণ পিটেই একদম হাত পা ভেঙে দিবে। আর সরকার যে মামলা টামলা দিবে, ওটা তো পরের বিষয়। তো দর্শক, এই মোদি বা ভারত যে ইউনূসের মাধ্যমে ম্যানেজ হতে পারে, বা কিছু ঘটনা শুরু হয়েছে, আমি আসছি সেদিকে। তার একটা থিওরি প্রথমে দিই। দেখেন, 2টা বিষয়ে টোটাল ভারত রাষ্ট্রীয়ভাবে ধরা পড়তে পারে, এবং ওই ধরা পড়লে আন্তর্জাতিকভাবে ভারত কঠিন পরিস্থিতি পড়বে, মুখ দেখাতে পারবে না, ব্যাপক চাপে পড়বে জাতিসংঘ থেকে, পশ্চিমাদের কাছ থেকে। একটা হচ্ছে সালাউদ্দিন আহমেদের গুম কেস। এখন সালাউদ্দিন আহমেদ একদিন কেস করেন নাই, বুঝে ভারতকে বেকায়দায় ফেলতে চান না, যেহেতু সালাউদ্দিন আহমেদকে ভারতেই লালন পালন করেছে। এখন সালাউদ্দিন কেস করেছেন, আবার গুম কমিশনের রিপোর্ট এসেছে। সব মিলিয়ে সালাউদ্দিন গুম কেসটা, ওটা সরাসরি ভারতের একেবারে হায়ার অথরিটির সম্পৃক্ততা।
এটা ট্রান্সন্যাশনাল গেম, গুম। এই ট্রান্সন্যাশনাল গুম এটা সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন না কেন তার সম্পৃক্ততা ছাড়া এটা সম্ভব ছিল না। তবে সালাউদ্দিন গুম বা এই ট্রান্সন্যাশনাল গুম কেস কিংবা ওই আরো যে আছে সুখরঞ্জন বালি, আল্লামা সাইদির সাক্ষী, এদের গুম কেসে সরাসরি ভারত রাষ্ট্র হিসাবে ধরা পড়বে। আর ভারত রাষ্ট্র হিসাবে গুম করে এটা তো এমনিতেই আপনারা দেখেছেন না, এদের রাষ্ট্র কানাডায় ঢুকে শিখ নেতাকে হত্যা করে। আমেরিকায় একজনকে হত্যা করতে চায় কিন্তু ধরা পারে না। মানে এই আকাম যে রাষ্ট্রীয়ভাবে ভারত করে এটা তো অলরেডি ইন্টারন্যাশনাল এস্টাবলিশড। আর ট্রান্সন্যাশনাল গুম যে করে, হত্যার চাইতে গুম আরো বড় অপরাধ, এটা কিন্তু প্রমাণিত নয়। কিন্তু এখন এই বাংলাদেশে এই বিষয়টা এটাও প্রমাণ হতে যাচ্ছে যে ভারত বিদেশে যে ওই দেশের নাগরিকদের খুন করে, আমেরিকা কানাডায় যে আবার প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের নেতাদের ভারত গুমও করে। এটা যদি জাতিসংঘে কিংবা ইন্টারন্যাশনাল এস্টাবলিশড হয়, এটা ভারতের জন্য একটা কঠিন পরিস্থিতি বয়ে আনবে। এটা এস্টাবলিশড হওয়ার মতো প্রক্রিয়া শুরু হয়েছে কিভাবে? এই যে সালাউদ্দিন গুম কেস, সুখরঞ্জন বালি গুম কেস এবং বিডিআর হত্যাকাণ্ড, সেনাবাহিনী হত্যাকাণ্ড, পিলখানা ট্রাজেডির সাথে ভারতের সম্পৃক্ততা সেটা এখন বাংলাদেশে সবাই বিশ্বাস করে। জাস্ট আনুষ্ঠানিকভাবে এটা সরকারের রিপোর্টে আসা, কমিশন গঠন হয়েছে, কাজ চলছে, আসবে তখন ধরা পড়বে। তখন এই যে এই কেস তিনটা, সালাউদ্দিন কেস, সুখরঞ্জন বালি কেস এবং পিলখানা কেস, এই জায়গা থেকে ভারত রাষ্ট্রীয়ভাবে বাঁচতে, এখন ভারতের দুই একজন কর্মকর্তাকে যদি এখন মোদী বলতে পারে যে ভাই রাষ্ট্র ভারতকে বাজাইন না, এমনিতে দুই একজন কর্মকর্তা ব্যক্তি যদি বাজুক, ইউনূসের সাথে এই বিষয়টা ডিল করার চেষ্টা করতে পারে, যে যাতে ভারত সরাসরি মোদী যাতে ধরা না পড়ে। এখন ডিল করবে, ট্রেড অফ করবে কিসের বিনিময়ে? যে আমরা আওয়ামী লীগের কিছু কিছু নেতাকে ফেরত দিব বা আওয়ামী লীগকে আর শেল্টার দিব না, বিনিময়ে আমাকে বাঁচাও, আর ইউনূসের সাথে আমি ধীরে ধীরে সম্পর্ক ডেভেলপ করবো। কারণ মোদী নিজেই ধরা পড়ে যাচ্ছেন, নিজে বাঁচতে তো পাবেন না, আগে তো নিজে বাঁচতে হবে, তারপর তো আওয়ামী লীগকে বাঁচাবে। আওয়ামী লীগ হচ্ছে মোদীর সন্তান বা স্ত্রী, মোদীর স্ত্রী বা ভারতের স্ত্রী হচ্ছে হাসিনা, আর সন্তান হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আগে তো নিজে বাঁচতে হবে, তারপর তো সন্তানদের কথা। এই জায়গাটায় মোদী তলে তলে ইউনূসের সাথে মিশতে চাইবে, আবার ইউনূস আবার ছাড় দেওয়ার লোক না, মোদী বললেই যে তার সাথে। তবে হ্যাঁ, ন্যায্যতার ভিত্তিতে এই আকাম যদি ছাড়ে ভারত, তাহলে ইউনূস সুযোগ দিতে পারেন ভারতকে বা মোদীকে। তো এরকম একটা চেষ্টা চলছে হয়তো। তার অংশ হিসেবেই আমরা ঘটনা ঘটার বেশ পরে জানতে পারলাম ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর ঈদুল আজহা শুভেচ্ছা বিনিময়, একে অপরকে ভিতরে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু এটা আমরা জানছি পরে। এখন ঈদুল আজহা, কোরবানি, গরু কোরবানি, এটা তো মোদীর শুভেচ্ছা জানানোর কথাই না। মোদীর যে আরএসএস এর নীতিমালা বা তার যে হিন্দুত্ববাদী দর্শন, গরুকে যেভাবে মা বলেন, তাতে বা বিজেপির লোকজন, আরএসএস এর লোকজন যেভাবে গরু জবাইয়ের বিরোধিতা করে, তাতে বাংলাদেশে যেভাবে গরু জবাইয়ের কোরবানি হয়, এটাতে শুভেচ্ছা জানানোর কথা না। তারপরও জানিয়েছে, কারণ ইউনূসের সাথে খাতির দরকার। খাতির না করলে মোদী নিজেই ধরা পড়বেন। এটা হচ্ছে ঘটনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা বিনিময় করেছেন। এটা চিঠিগুলো বেশ একদিন পরে শেয়ার করা হয়েছে, অথচ এটা আগে, মানে ভিতরে হয়েছে, পরে হয়তো শেয়ার করা হয়েছে। বিশেষ কারণে 4 জন পাঠানো শুভেচ্ছা, 4 জনের শুভেচ্ছা বার্তা, এটা আমরা জানতে পারছি 8 জন। 4 জন পাঠানো শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, এই পবিত্র উৎসব সমৃদ্ধ বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং লাখো ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই উৎসব অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সঙ্গে উদযাপন করেন। এটা আমাদের ত্যাগ, করুণা ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ অন্তর্বর্তীমূলক বিশ্বকরণে অপরিহার্য। কেন আপনাদের এই মা গরুগুলো যে জবাই দেয়, এর বিরুদ্ধে কিছু বলবেন না? তা তো বলতে পারছেন না। শুভেচ্ছা বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী। মানে দলে দলে ইউনূসের সাথে আপোষ করতে চায়। আওয়ামী লীগের শেষ বর্ষাও এভাবে ডক্টর ইউনূসের মধ্যে ম্যানেজ হয়ে যেতে পারে, বলা যায় না, হতে পারে, নট সার্টেন, হতে পারে। ডক্টর ইউনূস যদি 4-5 বছর মেয়াদে থাকেন, তাহলে এটা হবে। ইউনূস যেটা করবেন, ম্যানেজ করে একদম লাইনে নিয়ে আসবেন চাপ দিয়ে। ভারতীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তার উত্তরে আগে কিন্তু মোদী দিয়েছে 4 জন, তারপরে 2 দিন পর ইউনূস দিয়েছে, আর আমরা জানছি আরো 2 দিন পর। তার মানে ঘটনা ভিতরে ঘটেছে। আগে যেহেতু মোদী দিয়েছে, এর মানে মোদী খাতির বাজাতে চায়, বাঁচতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল আজহার এই শুভেচ্ছা উপলক্ষে আপনার চিন্তাশীল বার্তা, আন্তরিক শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দনকে আমি গভীরভাবে কৃতজ্ঞ, যা আমাদের 2 দেশের মধ্যে পারস্পরিক মূল্যবোধ প্রতিফলিত করে। আমি এই পবিত্র ঈদ উপলক্ষে আপনাকে এবং আপনার মাধ্যমে ভারতের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। পবিত্র ঈদুল আজহা এমন একটি উৎসবের সময়, যে মুসলিম সম্প্রদায় উৎসব ত্যাগ ও উদারতা, ঐক্যের চেতনা একত্রিত করে এবং বিশ্বব্যাপী জনগণের বৃহত্তর কল্যাণের জন্য একত্রে কাজ করতে আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি যে পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা আর চেতনা আমাদের জনগণের কল্যাণের জন্য একসাথে কাজ করতে নির্দেশনা দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং এই পবিত্র ঈদে আমি আপনার সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধ, ভারতের জনগণের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধ কামনা করি। যাই হোক, তো এই শুভেচ্ছা বার্তার তাৎপর্য আশা করি ব্যাখ্যা করতে পেরেছি আপনাদের জন্য।